মাননীয় সিএম বলছে আপনার দিল্লি যে আন্দোলন করুন। আপনার লজ্জা লাগে না? বিহায়া নির্লজ্জদের মতো কথা বলতে। দিল্লি যে কেন আন্দোলন করব? আপনি একজন সিএম, মাইনর আছেন, আপনি একজন সিএম, আপনার কথা দায়িত্ব নেই? আপনি দায়িত্ব নিয়ে কথা বলেননি? আপনাকে ভুল স্বীকার করতে হবে, উইড্রো করতে হবে। যতক্ষণ উইড্রো না করবেন বাংলার মানুষ ছেড়ে দেবে না। বাংলায় যদি আপনি ভুল স্বীকার না করেন, আপনার এই কথাটা উইড্রো যদি না করেন, আগামী দিন আমরাও কিন্তু আপনাকে বুঝিয়ে দেব। আপনি আমাকে দিল্লি রাস্তা ধরাচ্ছেন আর আপনাকে বঙ্গোপসাগরের রাস্তা ধরিয়ে দেব। বন্ধুগণ, আজকে ওয়াকফ সম্পত্তি, যে সম্পত্তি মুসলমানদের পূর্বপুরুষেরা তার উত্তরসূরিদের জন্য রেখে গেছে, সেই প্রপার্টির উপরে এদের লক্ষ্য। বন্ধুগণ, আজকে সংখ্যালঘুদের উপরেও লক্ষ্য। আগামী দিন হিন্দু ভাইদের দেবত্ব সম্পদের উপরে এদের লক্ষ্য, টার্গেট হবে। তারপরে খ্রিস্টান ভাইদের মিশনারি সম্পদ, তারপরে আদিবাসী ভাইদের জঙ্গলমহল সম্পদ, এই সমস্ত সম্পদ নিয়ে এই বিজেপির দালাল, বিজেপির সরকার, ইংরেজের চামুন্ডা, ইংরেজের কুত্তা, এই নরেন্দ্র মোদী সরকার আম্বানি আদানির কাছে বিক্রি করে দেবে। বন্ধুগণ, ভাবতে বড় অবাক লাগে। আজকে আমাদের আবার মাঠে নামতে হলো। শুধু আজকে বলে কোনো কথা নেই, এর পূর্বেও আমরা দেখেছি এই সরকার বিভিন্ন ভাবে সংখ্যালঘু আদিবাসীদের উপরে অত্যাচার করেছে। এমন করে গোহত্যার নামে, লাভ জিহাদের নামে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আকলাকুরকে হত্যা করেছে, আফরাজুলকে হত্যা করেছে, জুনায়েদের মতো নিরীহ হাফেজে কোরআনকে হত্যা করেছে। এমন করে পরিযায়ী শ্রমিক আদিবাসী ভাই সুকুমার বাগকে হত্যা করেছে। শুধু তাই নয়, বিভিন্ন সংখ্যালঘু ধর্মালয়ের আঘাত করেছে। শুধু তাই নয়, এরা বাবরি মসজিদকে শহীদ করেছে। জ্ঞানবাপী মসজিদ, শাহী মসজিদকে নিয়ে চক্রান্ত করতে শুরু করেছে। মুসলমানদের নবী, বিশ্ব নবীর উপরে কালিমা লিপ্ত করে, এমনি ভাবে গালাগালিজ করে আল্লাহর নবীকে ছোট করতে চেয়েছে। বন্ধুগণ, শুধু তাই নয়, এমন করে বিভিন্ন ভাবে সংখ্যালঘুদের উপরে উত্তক্ত করে, আদিবাসীদের উপরে উত্তক্ত করেছে। উন্নয়নের মতো ঘটনা ঘটিয়েছে, হাতরাসের মতো ঘটনা ঘটিয়েছে, আসামের মতো বর্বরচিত রচিত ঘটনা ঘটিয়েছে, মণিপুরকে আগুন জ্বালিয়েছে। এমন করে আপনার আশিপাশে কাশ্মীরের মতো পবিত্র মন্দিরের উপরে বলাৎকার করে হত্যা করেছে। নরেন্দ্র মোদী সরকার তোমাকে জানাতে চাই, তুমি শুনে রেখে দাও, তুমি যতই ইংরেজের চামান্ডা করো কেন, চালান করো কেন, ইংরেজের পাহাড় লেপন করো না কেন, ইংরেজের তুমি দালালি করো না কেন, আমেরিকার দালালি করো না কেন, তুমি শুনে রেখে দাও, মুসলমানদের বাবরি মসজিদকে কেড়ে নিয়েছো, মুসলমান সহ্য করেছে। জ্ঞানবাপী মসজিদকে নিয়ে, শাহী মসজিদকে নিয়ে চক্রান্ত করছো, মুসলমান সহ্য করেছে। মুসলমানকে নামাজ পড়ার জন্য রাস্তার ধারে কান ধরে উঠবোস করিয়েছো, মুসলমান সহ্য করেছে। কিন্তু জেনে রেখে দাও, মুসলমানদের রক্তক্ষরণ, মুসলমানদেরকে হৃদয়, মুসলমানদের হার্টবিট, মুসলমানদের স্পন্দন আল্লাহ রসুলের সম্পদের উপরে, ওয়াকফ সম্পত্তির উপরে আঘাত আনবে, মুসলমান মেনে নেবে না। বন্ধুগণ, আপনারা দেখেছেন বিজেপি সরকার করেছে, এটা আমাদের কাছে সবার কাছে পরিষ্কার। কিন্তু কি তাই শুধু বিজেপি এর জন্য দায়ী? আজকে পার্লামেন্টে খালি বিজেপির লোক আছে, বিজেপি দলের এমপি আছে, সমস্ত দলের এমপি আছে। আপনি যে রাজ্যে বসবাস করেন, সেই পশ্চিম বাংলার 42টা এমপি আমরা বাংলা থেকে উপহার দিয়েছি, ঠিক কিনা? কিন্তু আমরা যাদেরকে মসিহা মনে করেছিলাম, মুসলমানদেরকে মুসলমানের মসিহা, মুসলমানদের রক্ষাকর্তা মনে করে তাদেরকে মেজর পার্সেন্ট 80% বেশি ভোট দিয়ে যাদের পার্লামেন্টে পাঠিয়েছিলাম, তাদের এমপিরা রাতে ঘুমাচ্ছিল সর্ষের তেল দিয়ে।
4টে এমপি যায়নি। বন্ধুগণ জেনে রেখে দাও, তামিলনাড়ু সরকার, স্টালিন সরকার এই ওয়াকফ বিলের প্রতিবাদে বিধানসভায় তারা নিন্দা প্রস্তাব এনেছে, সুপ্রিম কোর্টে কেস করেছে। কেরল সরকার সুপ্রিম কোর্টে কেস করেছে। কিন্তু আমরা যে সরকারকে ভোট দিয়ে আমাদের ভোটে লালিত পালিত হয়ে যারা মসনদে বসে আছে তাদের কোনো হেলদোল নেই। আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, সেই বাংলার সিএম কে, মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা আপনাকে ভোট দিয়েছিলাম, আমরা আপনার এমপি কে দিল্লি পাঠিয়েছিলাম, আমাদের ভোটে আপনি লালিত পালিত, আপনি নিজে বলেছেন দুধেল গাই, আমরা আপনি আমাদের লাঠি সহ্য করবেন। কিন্তু বাস্তবে কি দেখতে পাচ্ছি, এই খিলকাপুর ময়দান খেলার মাঠটা যখন এমনি সময় থাকে উঁচু নিচু দেখতে পাই না। আজকে বৃষ্টি হয়েছে, দেখতে পাবেন কোন জায়গায় উঁচু কোন জায়গায় নিচু। কিন্তু আমরা যখন বিপদে পড়েছি ওয়াকফ সম্পত্তি নিয়ে, মাননীয় সিএম বলছে আপনার দিল্লি যে আন্দোলন করুন। আপনার লজ্জা লাগে না? বিহায়া নির্লজ্জদের মতো কথা বলতে, দিল্লি যে কেন আন্দোলন করব? আপনি একজন সিএম, আপনি জানেন ভারতবর্ষটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপরে দাঁড়িয়ে আছে। ভারতবর্ষে মোট 5টা সরকার আছে, একটা দিল্লির পার্লামেন্ট সরকার, একটা আমাদের পশ্চিমবাংলার বিধানসভা সরকার, আর একটা প্রত্যেকটা জেলা পরিষদের সরকার, আর একটা প্রত্যেকটা ব্লকে সমিতির সরকার, আর একটা প্রত্যেকটা পঞ্চায়েতের সরকার। এই 5টা সরকার আছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয়। আমার যদি কোনো অসুবিধা হয় সিএম এর বিরুদ্ধে আমি সমিতিতে বলতে পারি, আমি জেলা পরিষদে বলতে পারি, আমি বিধানসভায় বলতে পারি। দিল্লিতে আমি যাব কেন? আপনার দ্বারা আমি তো পৌঁছাতে চাই। আপনি কেন বললেন দিল্লি যে আন্দোলন করুন? বাংলায় হুড়াহুড়ি করবেন না, সংখ্যালঘুরা হুড়াহুড়ি করে না, সংখ্যালঘুরা দাঙ্গা করে না। পরিষ্কার বোঝা যাচ্ছে মুর্শিদাবাদের যে ঘটনাগুলো ঘটিয়েছে, আপনার প্রত্যেকটা দৈনিক সংবাদপত্রে লিখেছে যে দুটো জাফরাবাদে হত্যা হয়েছে, ও দুটো ওয়াকফ গন্ডগোলে হত্যা হয়নি, ও দুটো পারিবারিক জমি কেলেঙ্কারি নিয়ে অশান্তির জন্য হত্যা হয়েছে। আমি বলছি না, প্রত্যেকটা বাংলার প্রথম শ্রেণীর যত সংবাদপত্র আছে, আনন্দবাজার, বর্তমান থেকে শুরু করে প্রত্যেকটা সংবাদপত্রে দিয়েছে। মাননীয় সিএম, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার লজ্জা করে না? আপনি কেন বললেন দিল্লি যে আন্দোলন করুন? আমরা আপনার দিল্লিতে যে ভোট দিই, ভোটটা কাকে দিই? ভোটটা কোন জায়গায় দিই? দিল্লি যে না বাংলায়? তাহলে আমরা বাংলায় আপনাকে ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করেছি। আমাদের হক আছে, আমাদের অধিকার আছে আপনার কাছে বলার। কেন আপনি শুনবেন না? আপনার ঘাড় শুনবে। আপনি কেন বললেন? যতক্ষণ না, আমি আমার ব্যক্তিগত কথা বলছি, আপনারা কি বলবেন আমি জানি না। আমি একজন সমাজকর্মী হিসাবে সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আমি বলছি, মাননীয় সিএম কে আপনার এই কথাটা উইথড্র করতে হবে, আপনাকে ফেরত নিতে হবে, আপনাকে ভুল স্বীকার করতে হবে। বাংলায় যদি আপনি ভুল স্বীকার না করেন, আপনার এই কথাটা উইথড্র যদি না করেন, আগামী দিন আমরাও কিন্তু আপনাকে বুঝিয়ে দেব। আপনি আমাকে দিল্লি রাস্তা ধরাচ্ছেন, আর আপনাকে বঙ্গোপসাগরের রাস্তা ধরিয়ে দেব। বন্ধুগণ, ভাবতে বড় অবাক লাগে, এদের কথা কি, এটা কি বলতে যায়? আমাদের দুধেল গাই পেয়েছেন সিএম। আপনি মনে রাখুন, দুধেল গায়ের ভিতরে এডুকেশন আছে, জাস্টিস আছে, এদের মধ্যে বিচক্ষণতা আছে, দেশপ্রেম আছে, জাতীয়তাবোধ আছে। আমাদের মধ্যে দেশের জন্য আমরা বলিদান দিয়েছি। চালাকি পেয়েছেন? হ্যাঁ, আমরা মিথ্যা কথা বলছি? যান দিল্লির আপনার ইন্ডিয়ান গেটে দেখুন, যত বিপ্লবী শহীদ বিপ্লবীদের নাম লেখা আছে 90,000-এরও বেশি, তার মধ্যে 60,000-এরও বেশি আমার ভাইয়ের নাম লেখা আছে।
60,000-এরও বেশি আমার ভাইয়ের নাম লিখেছে। আমি বলছি না আপনারা কিছু করেননি, আপনারাও করেছেন। তাহলে আমরা আমাদেরকে আপনি দেশদ্রোহী বানাচ্ছেন, কেউ কথা বললে তাকে মাওবাদী বানাচ্ছেন। হ্যাঁ, আপনি ছেলে খেলা পেয়ে গেছেন, আপনি বলবেন আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, আপনি খিলকাপুর মাঠে খেলা করছেন, আপনি মালাধুলো খেলা করছেন, ছেলে মানুষ আছেন, মাইনর আছেন, আপনি একজন সিএম, আপনার কথার দায়িত্ব নেই, আপনি দায়িত্ব নিয়ে কথা বলেননি। আপনাকে ভুল স্বীকার করতে হবে, উইড্রো করতে হবে। যতক্ষণ উইড্রো না করবেন বাংলার মানুষ ছেড়ে দেবে না। বন্ধুগণ, খুব সংক্ষিপ্ত সময় ভাইজান চলে এসেছেন। একটা কথা মনে রাখবেন, আমাদের আন্দোলন আজকে নয়, আজকে এখানে শেষ হবে না। যতক্ষণ পর্যন্ত ওয়াকফ বিল, এই কালা কানুন বাতিল না হবে আমরা ময়দান ছাড়বো না। যদি প্রয়োজন হয় আমাদের কাফন মাথায় করে নিয়ে রাজপথে নেমে যাব, আমাদের জীবন দিতে প্রস্তুত আছি। কিন্তু দেশের জন্য আমরা কারুর কাছে মাথা নত করব না। দেশের সংবিধানকে আমরা বাঁচাবো, দেশের জাতিকে বাঁচাবো। আমরা দেশের হিন্দু মুসলমান ঐক্যের সঙ্গে আমরা লড়াই করব। মনে রেখে দিন সিএম, আপনি হিন্দু মুসলমান ডিভাইডেড করে, বিভাজন সৃষ্টি করে, বিজেপিকে টেনে নিয়ে এসে মুসলমানদেরকে ভয় দেখিয়ে আপনি মনে করবেন এদের ওয়াকফ আন্দোলনকে স্তব্ধ করে দেব, মনে করবেন এটা আপনার ভুল ধারণা। মুসলমানদের কলিজায় এক ফোঁটা রক্ত থাকতে ওয়াকফ আন্দোলন থেকে আমরা সরব না। অতি সংক্ষিপ্ত বক্তব্য। আপনারা দেখছেন সারা ভারতবর্ষের কি অবস্থা। পেহেলগাঁওতে আমাদের 26টা আমাদের ভারতবর্ষের আমাদের সন্তান, আমাদের ভাই, তারা শহীদ হয়ে গেল। আর ওই 56 ইঞ্চি ছাতিওয়ালা দিল্লির চাওয়ালা সে কি করছে? তিনি কখনো সৌদি আরবে বসে আছে, এখনো একটা কাউকে অ্যারেস্ট করতে পারিনি আতঙ্কবাদকে। আপনি 26 ইঞ্চি দেখাচ্ছেন আমাদেরকে। আমার 26টা ভাই চলে গেল। আপনার রাজনীতি করবেন, কিন্তু আমার ভারতবর্ষ শেষ হয়ে গেল। আপনি 56 ইঞ্চি ছাতি দেখাচ্ছেন। আপনার কাছে সুযোগ ছিল ভারত পৃথিবীর জমিন থেকে, পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান নামক দেশটাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে পাকিস্তানকে 32 খণ্ড করে দেওয়ার আপনার সুযোগ ছিল, কিন্তু আপনি সেটা করেননি। আপনি রাজনীতি করেছেন, সেটা করেছিল ভারতবর্ষের কৃতি সন্তান, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেখিয়ে দিয়েছিল। 71-এ সুযোগ বুঝে পাকিস্তানকে 2 খণ্ড করে পাকিস্তান বাংলাদেশ বানিয়ে দিয়ে পাকিস্তানের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছিল। আপনি 56 ইঞ্চি ছাতি, আপনার 26 ইঞ্চি ছাতি নয়, আপনি একটা কাপুরুষকার। আপনার 32 ইঞ্চি ছাতিরও আপনার দাম নেই। আপনার কাছে সুযোগ ছিল পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া, আপনি করেননি। এটা আপনার পলিটিক্স, এটা আপনার পলিটিক্স। শুধু ভোটের জন্য আপনি এটা করেছেন আমার মনে হয়। আমি জানি না, যদি সঠিক তদন্ত হয় তাই বেরিয়ে যাবে। বন্ধুগণ, আমাদের দায়িত্ব নিতে হবে। আমাদের দ্বারা আমাদের আন্দোলনে কারোর ক্ষতি হোক, কেউ কষ্ট পাক, এটা আমরা চাই না। কারণ ইসলাম আমাকে শিখিয়েছে আন্দোলন করো শান্তিপূর্ণভাবে, কেউ যেন আঘাত না করে, কেউ যেন কষ্ট না পায়। বন্ধুগণ, আমরা কারুর দালাল নয়, আমরা কারুর চামচা নয়, আমরা কারুর কাটমানিখোর নয়। আমরা দেশের জন্য, দশের জন্য, সমাজের জন্য, সর্বধর্ম মানুষের জন্য আমরা লড়াই চালিয়ে যাব। এই ছোট্ট কটা কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ভাইজান হুজুর কিবলা আসছেন, সকলে আপনারা শুনবেন আর হুজুরের কাছ থেকে দোয়া নেবেন। ভাইজান এখানে সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, জয় হিন্দ, মহান ভারতবর্ষ জিন্দাবাদ, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। ধন্যবাদ মাওলানা মোহাম্মদ মোস্তাকিন রহমান সাহেবকে। তিনি খুব সুন্দর বক্তব্য আমাদের সামনে পরিবেশন করবেন।